হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণময়ী হীরা, স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে বরাবরের মতো তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আমার বাসায় ম্যাক্সিমাম টাইমে বিরিয়ানিটা রান্না করা হলেও পোলাও খুব একটা রান্না করা হয় না বললেই চলে, কারণ ওই যে একটাই, অদ্রি পোলাও খেতে খুব একটা বেশি পছন্দ করে না, তাই জন্য। তবে বেশ কয়েকদিন ধরেই না মনটা খুব পোলাও পোলাও করছিল, তাই ভাবলাম আজ একটু পোলাও রান্না করেই ফেলি। আসলে বাচ্চা কাচ্চা বড় হয়ে যাওয়ার পর ম্যাক্সিমাম বাসায় আমরা একই প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে বাচ্চারা সব কিছু খেতে চায় না। তো ওই জন্য বেশিরভাগ মায়েরাই রান্না করতে গেলেই সবসময় আগে চিন্তা করে যে বাচ্চারা এটা খাবে, তো এটা রান্না করলে ওরা পছন্দ করবে। তো এসব চিন্তা করতে করতে অনেক সময় দেখা যায় যে অনেক রান্নাই আমরা অ্যাভয়েড করে যাই, যে থাক ওরা খাবে না, এটা আর করবো না, বা ওরা যেটা পছন্দ করে আমরা সেটাই করে দিই। তো এরকম করেই ম্যাক্সিমাম টাইমটা দেখা যায় কি অনেক কিছু মানে মনের মধ্যে থেকে যায়, ওটা আর কি করা হয় না। তবে আজকে ভাবলাম যে অদ্রি পছন্দ করুক আর না করুক, আজকে পোলাও রান্না করবই করব, কারণ নিজেরও তো সকাল্লাদ বলে কিছু আছে, তাই না? তবে একেবারে যে অদ্রি পোলাও খায় না সেটা না, পোলাওর সাথে যদি একটু বেগুন ভাজা আর একটু ঝাল ঝাল চিকেন রোস্ট থাকে তাহলে আবার কোনো কথা বলবে না, চুপচাপ খেয়ে নেবে। তাই আজকে দুপুরের মেনু হবে পোলাও, চিকেন রোস্ট আর সাথে একটু বেগুন ভাজা। পোলাওটা রান্নার জন্য সমস্ত জিনিসপত্র যা যা লাগবে সেগুলো সব কিছু কিন্তু যোগাযন্ত্র করে নিয়েছি। এখন একে একে শুধু হাঁড়িতে ফেলবো আর সব রান্নাটা করে নেব, কারণ খেয়ে দিয়ে আজ একটু বেরোনোর আছে। তো আজ আমরা এমন একটা জায়গায় যাব যেখানে নাকি হাজার হাজার ফুল দিয়ে সাজানো। হাজার হাজার বললে অবশ্য ভুল হবে, আমার তো মনে হয় কোটি কোটি ফুল দিয়ে ওখানে সাজানো। তো তোমাদের কাছে মনে হতেই পারে যে আমি না গিয়ে কিভাবে এত কনফিডেন্সলি বলছি। তো আসলে ওখানে যাওয়ার আগেই তো আমি ভিডিওতে অনেকবার দেখেছি, আর এখন যখন আমি ভয়েস ওভার করছি তখন তো আমি অলরেডি দেখেই এসেছি। তো সেই জায়গা থেকেই আসলে এত কনফিডেন্টলি বলছি কথাটা। তো যাই হোক, এর থেকে আর বেশি বলবো না, কারণ এর থেকে যদি আমি বেশি কিছু বলি তাহলে তোমরা বুঝে যাবে আর তোমাদের ভিডিওটা দেখার আগ্রহটাও কমে যাবে। তো ওই জন্য এটা স্কিপ করে গেলাম। তবে চাইলে কিন্তু তোমরা গেস করতে পারো, আর গেস করে আমাকে কিন্তু জানাতে পারো যে আমি কোন জায়গাটার কথা বলছি। রান্নাবান্না করতে বরাবরই আমার কিন্তু বেশ ভালোই লাগে, আর যেদিন আমি নিজের পছন্দের রান্না করি সেদিন আমার আনন্দটা যেন আরও দুগুণ হয়ে যায়। তবে নিজে রান্না করে খাওয়ার চেয়ে কেউ যদি পছন্দের রান্নাটা করে খাওয়ায় তো সেটাতে আমি আরও বেশি তৃপ্তি পাই, কারণ আমি বাসায় যতই ভালো রান্না করি না কেন, রান্নার সেই যে ঘ্রাণ, ওই ঘ্রাণেই হচ্ছে আমার পেট ভরে যায়, তখন আমি ভালো করে খেতে পারি না। তো বাসার থেকে যদি আমি বাইরে কোথাও দাওয়াত খেতে যাই তো সেখানে গিয়ে আমি আরও পোলাও রোস্ট আরও বেশি ভালো খাই। তো আমার মতো কার কার এরকম অবস্থা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু পোলাওটা রান্না করে নিয়েছি, আর এখন হচ্ছে এখানে রোস্টটা রান্না করে নিচ্ছি। আর আমি জানি যে এই রোস্ট, পোলাও, তারপরে বিরিয়ানি, এগুলো রান্নার রেসিপি এখন সবাই মোটামুটি জানে, ঘরে ঘরেই এখন প্রায় সপ্তাহে সপ্তাহে এগুলো রান্নাবান্না করা হয়। তো এগুলো ডিটেলস দেখানোর থেকে আমার মনে হয় যে দেশি যে রান্নাবান্না, এক এক এলাকার মানে এলাকা ভিত্তিক যে রান্নাবান্না বা দেশি রান্নাবান্না যেগুলো আমরা করে থাকি, আমার সেগুলো দেখাতে আসলে বেশি ভালো লাগে। কারণ দেখা যায় কি এক এক এলাকার রান্নাবান্না এক এক রকমের থাকে, রান্নাবান্নায় এক এক এলাকা ভিত্তিক দেখা যায় কি যে একটা ভিন্নতা থাকে। তো আমার ওই ধরনের রান্না দেখতে বা তোমাদেরকে ওই ধরনের রান্না দেখাতে আমার বেশি ভালো লাগে। তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে একটুখানি সাহায্য করো যে তোমরা আসলে কোন ধরনের রান্না দেখতে পছন্দ করো বা তোমরা কোন ধরনের রান্না দেখতে চাও। তো তোমরা যে ধরনের রান্না দেখতে চাইবে আমি সেই ধরনের রান্নাই করে দেখানোর ট্রাই করব। পোলাও রোস্ট দুটোই হয়ে গেছে, আরও যে বলেছিলাম যে পোলাও রোস্টের সাথে একটু বেগুনও ভাজবো।
এখানে আমি কয়েক টুকরা বেগুন ভেজে নিচ্ছি। আর এখানে দেখো বেগুনের মধ্যে আমি একটু রসুন বাটা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, চিনি আর একটু ময়দা মাখিয়ে এটাকে অল্প তেলে প্রথমে একটু সিদ্ধ করে তারপরে হচ্ছে একটু মানে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখন আমি টেবিলে এগুলো সার্ভ করে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমি আমার অ্যানিভার্সারির দিন করেছিলাম, তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর আমি যে আজকে যেখানে ঘুরতে যাব সেটাও কিন্তু আমার অ্যানিভার্সারির দিন ছিল। আমরা অ্যানিভার্সারিটাকে আরেকটু স্মরণীয় করার জন্য আমার হাজব্যান্ড অফিস থেকে একটু ছুটি নিয়েছিল। অবশ্য ওর আরেকটা কাজ ছিল, গাড়ির কিছু কাগজপত্র বা টাকা, ট্যাক্স এগুলো জমা দেওয়ার ছিল। তো যখন বলল যে আজকে যখন ছুটি নিয়েছি তখন গাড়ির এই কাজগুলো করে ফেলি, না হলে যদি এই ট্যাক্স টোকেন ঠিক মতো না দিই তাহলে আবার রাস্তায় বের হলে গাড়ি আবার ধরবে। তো যেহেতু অদ্রির বাবা বাসায় নেই আর এখন অনেক বেলাও হয়ে গেছে আর আমরা খেয়ে দিয়ে একটু বের হবো তাড়াতাড়ি, তো ওই জন্য আমরা খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। আর ওর বাবা যখন আসবে তো আসার পরে ওর বাবাকে খাবারটা দিয়ে দেবো আর তারপরেই হচ্ছে আমরা রেডি হয়ে বের হয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য ফুলের রাজ্যে। তো যাই হোক, দুপুরের খাবার খেয়ে দিয়ে আমরা কিন্তু রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি। আর শুধু তাই নয়, অলরেডি আমরা চলেও এসেছি। ওই যে দূর থেকে যে বড় বড় অক্ষরে লেখা ঠিকানা নামটি চোখে পড়ছে, আমরা সেই উদ্দেশ্যেই এখানে এসেছি। হ্যাঁ, আমরা আজকে ঠিকানা রিসোর্টেই এসেছি। যদিও রাস্তায় একটু জ্যাম ছিল, তারপরেও আমাদের বাসা থেকে বেশি একটা দূরে নয়। এটা সাধারণত 100 ফিট দিয়ে আমরা যে ওই যে শেফস টেবিল কোর্ট সাইডের যে জায়গাটা, ওখান থেকে আরেকটু সামনে যেই ডানে একটু গ্রামের ভিতর ঢুকেই জায়গাটা। তো জায়গাটা সম্পর্কে অনেক শুনেছি, গত বছর থেকেই শুনছিলাম এখানে নাকি প্রচুর ফুল গাছ লাগানো আছে এবং সেটা প্রচুর মানে হচ্ছে প্রচুর, মনে হয় কোটি কোটি লক্ষ লক্ষ, কোটি কোটি লক্ষ লক্ষ বললেও আসলে ভুল হবে। এবং সব সত্যিকার ফুল এখানে ফুটে আছে, একটু পরেই তোমাদের দেখাবো ভেতরে গেলে। আর এখানে আসার পর জানতে পারলাম যে এখান থেকে যদি আমরা কোনো খাবার অর্ডার করি তাহলে 2 জনের এন্ট্রি ফি ফ্রি। তো আমরা আগেই অবশ্য জেনে এসেছিলাম যে এখানের খাবার দাবার বেশি একটা ভালো না, তো এই জন্য আমরা আর ওই খাবার দাবারের প্যাকেজে না গিয়ে আমরা সরাসরি 300 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকেছিলাম। আর এখানে দেখো আমরা মোট 5 জন গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমার ননদ আর হচ্ছে আমার ভাগ্নি। তো আমাদের টিকিট প্রাইস মোট 1500 টাকা পড়েছিল। তো টিকিট কেটে একে একে আমরা ঢুকে পড়লাম ঠিকানা রিসোর্টের মধ্যে। আর এখানে দেখি আজকে আমাদের কোনো ঠিকানা খুঁজে পাওয়া যায় কিনা। তো ভিতরে ঢুকতেই এত নির্মল শান্ত পরিবেশ, সেই সাথে চারিদিকে ফুলের ছড়াছড়ি, এসব দেখে চোখ মন দুটোই যেন জুড়িয়ে গেল। আসলে ফুল তো জীবনে অনেকই দেখেছি, তবে এখানে একসাথে এত ফুল দেখে সত্যি এটা মানে মনে আসতেছে যে সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত প্রকার আর কত ধরনের আর কত যে সুন্দর। এখানে আসার পর বারবার শুধু সেটাই মনে হচ্ছিল। আর জায়গাটা এত সুন্দর, এত নিরিবিলি, আর চারিপাশে পাখির ডাক, খোলা আকাশের নিচে সমস্ত কিছু মিলিয়ে অসম্ভব দারুণ একটা পরিবেশ। আমরা দুজনে হাঁটছিলাম আর আমার ননদ আমাদের ভিডিও করছিল। তো যাই হোক, এত সুন্দর জায়গা আর এত মানে কালারফুল একটা জায়গা, এখানে আসলে এসে প্রথমে ছবি তুলতেই মন চায়। তো আমাদের ঢুকেই প্রথমে ওদের যে কফি লাউঞ্জটা, এটা দেখে আমাদের সত্যি এত ভালো লেগেছিল। এখানে মনে হয় আমরা হাজার হাজার ছবি তুলেছি। আমার মনে হয় যারা ছবি তুলতে অনেক ভালোবাসে তারা এখানে এসে ছবি তুললে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। এখানে কিন্তু মানে প্রত্যেকটা স্পটে স্পটে যেখানেই তুমি দাঁড়াবা সেখানেই তুমি সেই অ্যাঙ্গেল দাঁড়ালেই কিন্তু তোমার ছবি ভালো আসতেছে, এরকম একটা ব্যাপার। আমি যখন এই রিসোর্টের ভিডিও দেখেছিলাম তখন ওরা দেখেছিলাম যে এখানটাও হচ্ছে সব ফুলে ফুলে ভরা ছিল। তো এখন কেন জানি ফুলগুলো একটু কম মনে হচ্ছে, যেহেতু আমরা জানুয়ারির দিকে গিয়েছিলাম। ওরা বলছিল যে ফেব্রুয়ারি বা মার্চে আরও বেশি ফুল পাওয়া যায়। এখানে আসার পর এই যে রেস্টুরেন্ট টাইপের একটা বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়িটার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে দোতলায় কিছু কিছু বসার জায়গা আছে, যেখানে বসে তুমি দূরের ধানি জমি, নদী এসব দেখতে পারবে, যেটা তোমাদের খুব সুন্দর একটা ভালো লাগার অনুভূতি জাগাবে। আমরা ওখানে বসার পর আমাদের মনে হচ্ছিল যে লাইফে একটা ভিন্ন রকম স্বাদ পেলাম, যেটার সাথে আমাদের আগে পরের কোনো পরিচয় নেই। ফুল পাওয়া যায় আসলে এই এখনই 1 মাস পরে? 1 মাস পরে সব বেশি ফুল থাকে? ও আচ্ছা, এখন হলো জানুয়ারি মাস, ফেব্রুয়ারিতে, তাই তো?
ওদের যে বাড়িটা আর যে রেস্টুরেন্টটা তার ঠিক পাশে এরকম বড় সড়ো একটা বিশাল মাঠ আছে এবং মাঠের এক পাশে ঠিকানা লিখে ওখানে ফুল দিয়ে খুব সুন্দর করে ছবি তোলার একটা মানে জায়গা করে দিয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর মাঠের এই সাইডটাতে খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশের ফিল পাওয়া যায়। তো যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করো বা গ্রামটাকে বুকে ধারণ করো তারা অনায়াসে এখানে এসে ঘুরে যেতে পারো। আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনের অনেক কিছুতে মিল না থাকলেও কিছু কিছু জায়গায় মিল আছে। যেমন আমরা দুজনেই কিন্তু ঘুরতে খুব পছন্দ করি। হাজব্যান্ড সময় দিতে পারে না, হাজব্যান্ড সময় দেয় না, এইসব অভিযোগ না করে আমরা যখন সময় পাই তখন সেই সময়টাকে উপভোগ করতে কিন্তু একদমই কোনো ছাড় দিই না। কারণ জীবন তো একটাই, আর জীবনের সময় তো বহমান, সময় কিন্তু কখনোই কারোর জন্য বসে থাকবে না। এখন হয়তো আমাদের হাতে সময় নেই, আমাদের দূরে যাওয়ার সময় হয়তো হাতে নেই, তবে যেটুকু সময় পাই সেইটুক সময়কে উপভোগ করার মন মানসিকতা বা ইচ্ছা সব কিছু আমাদের আছে। তো আমরা যতদূর পারি আমাদের যেটুকু সময় বা যেটুকু সামর্থ্য তার মধ্যেই আমরা ঘুরে ফিরে জীবনটাকে উপভোগ করার। তো দুপুরে যেহেতু আমরা বেশ ভারী একটু খাবার খেয়েছি, তো এই জন্য খাবার তেমন একটা রুচি নেই, আর এই জন্য আমরা তেমন কিছু আর খেলাম না। আর যেহেতু রাতে আমরা একটু ডিনার বাহিরে করার ইচ্ছা আছে, তো এই জন্য আমরা বেশি কিছু নিলাম না, জাস্ট আমরা একটু কফি আর ওরা একটু আইসক্রিম নিয়েছিল। আর এখানে একটু বলে রেখে এখানে প্রাইস কিন্তু বেশ চড়া, তো সেজন্য যদি কিছু খাওয়ার অল্প অল্প ইচ্ছা ছিল তারপরেও আমরা ওটা না খেয়েই আমরা ওখান থেকে শুধু কফি খেয়েই বের হয়ে গেছিলাম। কফি খেয়ে রেস্টুরেন্টের বাইরে আসতেই দেখলাম ওরা রিসোর্টের সব আলো জ্বালিয়ে দিয়েছে। তো একে তো সন্ধ্যার টাইম, তারপরে নিভু নিভু সব জায়গায় আলো, আর এরকম শান্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ সত্যি আমাকে খুবই আনন্দ দিচ্ছিল। সত্যি কথা বলতে ওখান থেকে কিন্তু আমার আসতেই মন চাচ্ছিল না, তবে যেহেতু আমাদের বাসা থেকে একটুখানি দূরে আর রাতেও আমরা একটা জায়গায় ডিনারে যাব, তো আমাদের একটু হাতে সময় নিয়েই বেরোতে হবে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম পড়ে যায় সন্ধ্যার টাইমে, যার জন্য না চাইতেই এখন চলে যেতে হবে। পেটে খুব একটা ক্ষুধা ছিল না, তারপরও স্পেশাল দিন বলে কথা, একটা স্পেশাল ডিনার না হলে তো হবেই না। তো তার জন্য আমরা চলে আসলাম অন 38 ইস্টে, আর এটা হচ্ছে গুলশানেরটায়। তো এখানে আমি অনেকবার এসেছি, যার জন্য এর মেনু বুকটা আমার খুব পরিচিত। তো এখানে আমি দেখো একটা মাশরুম স্যুপ অর্ডার করলাম, সাথে হচ্ছে 2টা চিকেন স্যুপ, কারণ আমি আর আমার মেয়ে হচ্ছে মাশরুম স্যুপ খাবো আর ওরা চিকেন স্যুপ খাবে। আর সাথে এখানে একটা অর্ডার করলাম হচ্ছে প্রন ককটেল, আর এর সাথে একটা অর্ডার করেছিলাম চিকেনের একটা আইটেম, যদিও এখন নামটা মনে পড়ছে না, তবে বারবিকিউ চিকেন এই টাইপেরই ছিল। এখানের আরেকটা খাবার আমার খুবই প্রিয়, সেটা হচ্ছে লবস্টারের একটা আইটেম। ওইটা আমি আগে 2বার খেয়েছি, তবে আজকে ওটা খাবো না, কারণ ওটার প্রাইস অ্যাকচুয়ালি অনেক বেশি, মানে একটা লবস্টার নিলে প্রায় 2500-3000 টাকা পড়ে যায়, তো যার জন্য আজকে আর ওইটা নিলাম না। এখানের মাশরুম স্যুপ বলো বা চিকেন স্যুপ বলো, আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের বেস্ট। আমি যতগুলো মানে আমার খাওয়া মতে যতগুলো রেস্টুরেন্টে আমি মাশরুম স্যুপ বা চিকেন স্যুপ খেয়েছি, আমার কাছে এখানেই বেস্ট লেগেছে। তো এইখানে আসলে আমি এটা কখনোই মিস করি না, আমি এটা খাবো। স্যুপের সাথে এই রেস্টুরেন্টের আরেকটা সিগনেচার আইটেম, সেটা হচ্ছে প্রন ককটেল, এটা নিয়েছিলাম। আর এটাকে কেন ককটেল বলে সেটা তো জানি না, বাট এখানে চিংড়ি মাছ, ডিম, তারপর বিভিন্ন সবজিপাতি, মেয়োনিজ, আবার দেখো একটা লেবুর পিসও দিয়েছিল। হয়তো এত কিছু দিয়েছে তাই হয়তো এর নাম দিয়েছে ককটেল। প্রন ককটেলটা দেখতে যতটা না সুন্দর লাগছিল, খেতে অতটা বেশি ভালো লাগছিল না। তো এমনিতে মাছটাও তেমন একটা ফ্রেশ ছিল না, আর তারপরে সব কিছু মিলিয়ে কেন জানি আমার টেস্ট বারের সাথে ভালো যাচ্ছিল না। আর দেখো এর সাথে আমরা চিকেন বারবিকিউর একটা প্লেটার নিয়েছিলাম, এখানে হচ্ছে পটেটো ওয়েজেস ছিল, আর সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আমরা বলেছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাইটা বাদ দিয়ে আমাদের জানি একটু ম্যাশ পটেটো দেওয়া হয়, তো ওটা ওরা এক্সচেঞ্জ করে দিয়েছিল। তো যাই হোক, খাওয়াটা তো আসলে বড় কথা নয়, বড় কথা হচ্ছে ফ্যামিলি সবাই মিলে একটা সুন্দর একটা সময় কাটালাম, এটাই সবচেয়ে বড় কথা ছিল। তো সারাটা দিন আহামরি না হলেও মোটামুটি ভালোই কাটিয়েছি, আর কিছুটা ব্যস্ততাও ছিল, তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম। তো আজকের মতো খাওয়া দাওয়া শেষ করতে করতে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।